আজ আমরা দেখতে চলেছি ২০১৪ সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হল ডাইভারজেন্ট। এটি মূলত একটি সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভি, যেখানে এমন একটি ভবিষ্যৎ পৃথিবীকে দেখানো হয়েছে যে পৃথিবীতে মানুষের বসবাসের জন্য ছিল খুবই অদ্ভুত একটি শহর। কারণ এই শহরটিতে যে সমস্ত মানুষেরা বসবাস করে তারা প্রায় ২০০ বছর ধরে কোনোদিনও এই শহরের বাইরে বের হতে পারেনি। আসলে এই শহরটিতে যদি কোনো মানুষ একবার প্রবেশ করে তাহলে সে আর কোনোদিনও এখান থেকে বের হতে পারে না, কারণ শহরটির চারিপাশে ছিল অদ্ভুত একটি দেয়াল, যেটা কোনো মানুষের পক্ষেই পার হওয়া সম্ভব ছিল না। তাই এখানকার মানুষেরা দেয়ালে বন্দী জীবনযাপন করত। কিন্তু এই শহরটি ছিল অনেক বেশি আধুনিক, এখানে মানুষের প্রয়োজনীয় সবকিছুই রয়েছে। তবে শহরটির মধ্যে এমন কিছু নিয়ম কানুন ছিল যেটা কোনো সাধারণ মানুষের পক্ষে মেনে চলা ছিল অসম্ভব ব্যাপার। এই শহরের মানুষদেরকে ৫টি ভাগে ভাগ করা হতো এবং তাদের ক্যাটাগরি অনুযায়ী তারা সুযোগ সুবিধাও পেত ভিন্ন ভিন্ন। কিন্তু আসলে কি এমন রহস্য লুকিয়ে আছে এই শহরটিতে, আর কেনই বা এখানকার মানুষ ২০০ বছর ধরে এখানে বন্দী রয়েছে? তারা কেনই বা এই শহর থেকে কোনোদিনও বাইরে যেতে পারেনি? সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক অদ্ভুত এক দেয়ালে বন্দী শহরের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে, যেখানে আমরা দেখতে পাই যে পুরো পৃথিবী একদম ধ্বংস হয়ে গিয়েছে, এমনকি আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ নেই। এরপর আমাদেরকে একটি ভয়েস ন্যারেশনের মাধ্যমে বলা হয়, বর্তমানে আপনারা যে ধ্বংসাত্মক পৃথিবীটিকে দেখতে পাচ্ছেন, কিছু বছর আগেও কিন্তু আমাদের এই পৃথিবী এমন ছিল না। পৃথিবীর প্রত্যেকটি কোনায় কোনায় ছিল মানুষের বসতি এবং টেকনোলজিও অনেক বেশি উন্নত হয়ে গিয়েছিল। প্রত্যেকটি মানুষই হয়ে উঠেছিল অনেক বেশি ক্ষমতাশালী, কিন্তু এই ক্ষমতার জোরে মানুষ এত বেশি হিংস্র হয়ে উঠেছিল যে তারা একে অপরের সঙ্গে হিংসে, লড়াই, যুদ্ধ এবং নিজেদের ক্ষমতা প্রমাণের নেশায় মগ্ন হয়ে পড়েছিল, যার ফলে আস্তে আস্তে পৃথিবীর পরিস্থিতি অনেক বেশি ভয়ানক হয়ে ওঠে আর পুরো পৃথিবীতে শুরু হয়ে যায় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধটি ছিল পৃথিবীর ইতিহাসে সবচাইতে ভয়ানক একটি যুদ্ধ, যেখানে পৃথিবীর সবচাইতে উন্নত প্রযুক্তিগুলো ব্যবহার করা হয়েছিল। আর সেই সময় পৃথিবীতে থাকা নিউক্লিয়ার বোমা ছিল অনেক বেশি শক্তিশালী। তাই এই যুদ্ধের ফলে পুরো পৃথিবী একদম ধ্বংস হয়ে যায়, মারা যায় পৃথিবীর মিলিয়ন মিলিয়ন মানুষ। এমনকি ভয়ানক রেডিয়েশনের ফলে পৃথিবী একেবারেই মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। পুরো পৃথিবী হয়ে যায় একদম মানবশূন্য। তবে পৃথিবীর বিভিন্ন জায়গাতে খুবই অল্প সংখ্যক মানুষ বেঁচে ছিল, যারা কিনা কোনো মতে সার্ভাইভ করছিল। এই ঘটনার পর প্রায় ২০০ বছর সময় পার হয়ে যায়, যেখানে আমরা শিকাগো নামক একটি শহর দেখতে পাই। আর এটাই ছিল বর্তমানে পৃথিবীর একমাত্র শহর যেখানে মানুষ বসবাস করছে। আর এই শহরটিতে মানুষ শুধুমাত্র শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য শহরটির চারিদিকে বিশাল বিশাল দেয়াল তৈরি করেছে, যেগুলো কোনো সাধারণ দেয়াল ছিল না, কারণ এটা ছিল অনেক মজবুত এবং অত্যাধুনিক প্রযুক্তির দেয়াল। আর এই শহরটির সমস্ত মানুষদের এই দেয়ালের বাইরে যাওয়া নিষেধ ছিল। শহরের প্রত্যেকটি মানুষকে সবসময় শহরের ভেতরেই থাকতে হয়, আর যদি কোনো মানুষ এই দেয়ালটি পার হওয়ার চেষ্টা করে তাহলে তাকে কঠোর শাস্তি ভোগ করতে হয়। এরপর আমরা শিকাগো শহরটিকে দেখতে পাই। এই শহরটি অনেক বেশি আধুনিক ছিল, এখানকার প্রায় সবকিছুই টেকনোলজি দিয়ে চলত। তবে এখানকার সমস্ত মানুষেরা প্রায় ৫ ধরনের পোশাক পরে রয়েছে, যেগুলো দেখতে অনেকটা বিশেষ ধরনের ইউনিফর্মের মতো ছিল। আর এখানে আমরা জানতে পারি যে এই শহরের মানুষদেরকে মোট ৫টি ভাগে ভাগ করা হয়, যাদেরকে মূলত বলা হয় ফ্র্যাকশন। আর এখানকার মানুষদেরকে ৫টি ভাগে ভাগ করার কারণ হচ্ছে যাতে করে এখানকার সবকিছু একটি ভারসাম্য বজায় রেখে ব্যবহৃত হয় এবং এখানকার জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যায়। তো প্রথম ফ্র্যাকশনের নাম হচ্ছে অ্যাবিগেশন। এই ফ্র্যাকশনে যে সমস্ত মানুষেরা ছিল তারা সবাই ছিল নিঃস্বার্থ প্রকৃতির মানুষ। তারা বিনা স্বার্থে মানুষের উপকার করে থাকে এবং শহরের প্রত্যেকটি মানুষকে সাহায্য করে থাকে। আর তারাই মূলত গভর্নমেন্টের পক্ষ থেকে শহরটিকে পরিচালনার দায়িত্বে রয়েছে। আর এই ফ্র্যাকশনের মানুষদের পোশাকের কালার ছিল গ্রে। দ্বিতীয় ফ্র্যাকশনটির নাম ছিল অ্যারোডাইট। এই ফ্র্যাকশনের মানুষেরা অনেক বুদ্ধিমান এবং শিক্ষিত ছিল। তারা এত পরিমাণ ব্রিলিয়ান্ট ছিল যে তারাই মূলত এখানকার বৈজ্ঞানিক এবং গবেষণামূলক কাজগুলো করত। আর তাদের পোশাকের রং হচ্ছে নেভি ব্লু। তো থার্ড ফ্র্যাকশনটির নাম হচ্ছে ক্যান্ডর। এই ফ্র্যাকশনের সবাই খুবই সৎ প্রকৃতির মানুষ ছিল, তারা সব সময় সত্য কথা বলতো। আর এই ফ্র্যাকশনের মানুষদের পোশাকের রং হচ্ছে সাদা এবং কালো। তো এখানকার ফোর্থ ফ্র্যাকশনটির নাম হচ্ছে অ্যামেটি। তারা মূলত অরেঞ্জ কালারের পোশাক পরত। আর এখানে তাদের প্রধান কাজ হচ্ছে কৃষি কাজ করা। তারাই এখানকার সমস্ত মানুষের জন্য শাকসবজি থেকে শুরু করে সকল ধরনের ফলমূল আবাদ করে থাকে। তো ৫ নম্বর ফ্র্যাকশনটির নাম হচ্ছে ডন্টলেস। এই ফ্র্যাকশনে সবাই মূলত অনেক সাহসী এবং শক্তিশালী ছিল।
তারাই মূলত এখানকার মিলিটারি এবং সোলজারের দায়িত্বগুলো পালন করে থাকে। এই ফ্র্যাকশনটি মূলত অ্যাবিগেশন এবং অ্যারোডাইট ফ্র্যাকশনের অর্ডার মেনে চলে এবং তাদের অর্ডার অনুযায়ী শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখে। এরপর আমরা এই শহরের আরও একটি নিয়ম জানতে পারি। সেটা হলো, যখন এখানকার মানুষদের বয়স 20 বছর হয় তখন তারা চাইলেই নিজেদের জন্য যে কোনো ফ্র্যাকশন সিলেক্ট করতে পারে। কিন্তু তাদের পছন্দের ফ্র্যাকশনে সিলেক্ট হওয়ার জন্য তাদেরকে একটি বিশেষ ধরনের পরীক্ষার মাধ্যমে নিজেদেরকে প্রমাণ করতে হয় যে তারা আসলেই সেই ফ্র্যাকশনে থাকার উপযোগী কিনা। এরপর সেই পরীক্ষাতে সিলেক্ট হয়ে গেলে তারা নিজেদের জন্য যে ফ্র্যাকশনটি সিলেক্ট করে থাকে তখন তাদেরকে সেই ফ্র্যাকশনের উপরই ট্রেন আপ করা হয়। এরপর তাদেরকে দিতে হয় আরও একটি ফাইনাল পরীক্ষা, আর এই পরীক্ষাতেই তারা পাশ করতে পারলে তাদেরকে তাদের পছন্দের ফ্র্যাকশনে দেয়া হয়। আর যদি কোনো মানুষ এই পরীক্ষাতে এসেই ফেল হয়ে যায় তাহলে তাদেরকে কোনো ফ্র্যাকশনে সিলেক্ট করা হয় না, আর ওই সমস্ত মানুষদেরকে বলা হয় ফ্র্যাকশনলেস। তবে এই শহরে ফ্র্যাকশনলেস মানুষদের কোনো মূল্য নেই, তাই প্রত্যেকটি ফ্র্যাকশনলেস মানুষকে এখানকার সোসাইটি থেকে বের করে দেয়া হয়। এরপর সারা জীবনের জন্য তাদেরকে রাস্তায় রাস্তায় ভিখারির মতো জীবন কাটাতে হয়। তাই এখানকার কোনো মানুষই ফ্র্যাকশনলেস হতে চাইত না। তাছাড়া এই শহরের আরেকটি ভাগের মানুষ রয়েছে যাদেরকে মূলত বলা হয় ডাইভার্জেন্ট। এরা আবার ছিল এক ধরনের বিশেষ প্রকৃতির মানুষ, কারণ এদের মধ্যে এখানকার 5টি ফ্র্যাকশনের প্রত্যেকটি ফ্র্যাকশনে রয়েছে, অর্থাৎ তাদের ভেতরে এই ফ্র্যাকশনগুলোর প্রত্যেকটি গুণ রয়েছে। অন্যভাবে বলা যায় যে তারা ছিল অনেকটাই সুপার পাওয়ার সম্পন্ন মানুষ। এরপর আমরা ট্রেস নামক একটি মেয়েকে দেখতে পাই। ট্রেস আজকে নিজের ফ্র্যাকশন সিলেক্ট করার জন্য টেস্ট দিতে যাবে, তাই সে তার বাড়িতে এসে রেডি হচ্ছিল। কিন্তু এমন সময় তার মা তার কাছে এসে বলে, ট্রেস, তুমি কি আজকে তোমার টেস্টের জন্য নার্ভাস? ট্রেস তখন বলে, একদমই না, আজকে আসলে ট্রেস এবং ট্রেসের ভাই দুজনেই সেখানে যাচ্ছে। তাই ট্রেসের মা অনেক বেশি নার্ভাস ছিল। সে ভয় পাচ্ছিল যে যদি তার সন্তানেরা ফ্র্যাকশনলেস হয় তাহলে তো তাদেরকে সারা জীবন ভিখারির মতো কাটাতে হবে। তাই সে এখানে ট্রেসকে ভরসা দেয়, আর সে তাকে তার টেস্টের জন্য শুভকামনা জানায়। তো এরপর ট্রেস এবং তার ভাই মনে অনেক সাহস নিয়ে টেস্টের জন্য চলে যায়। আর সেখানে গিয়ে তারা দেখতে পায় যে তাদের মতো আরও অনেক ছেলেমেয়েরাই টেস্টের জন্য এসেছে। তো এবার তাদের টেস্ট শুরু হওয়ার আগে সেখানে একজন মহিলা এসে তাদেরকে বলে, তোমাদের ভয় পাওয়ার কিছুই নেই, আসলে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তোমাদেরকে এই টেস্টগুলো করানো হবে। অর্থাৎ টেস্টের সময় তোমরা যা কিছু দেখতে পাবে সেই সব কিছুই সত্য না হলেও তোমাদের কাছে সেটা সত্য মনে হবে। তাই তোমাদের সামনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন নিজেদের মেধা খাটিয়ে জেতার চেষ্টা করো, কারণ জিততে পারলেই তোমরা তোমাদের পছন্দের ফ্র্যাকশনে যেতে পারবে, তা না হলে তোমরা কিন্তু হয়ে যাবে ফ্র্যাকশনলেস। তো এরপর এখানে একে একে সবাই নিজেদের পছন্দের ফ্র্যাকশন সিলেক্ট করে। আসলে এখানকার মানুষদেরকে বিভিন্ন ফ্র্যাকশনে ভাগ করার কারণ হচ্ছে এখানকার খাদ্য, পানি, বাসস্থান এই সব কিছু রয়েছে পর্যাপ্ত পরিমাণে। তাই ফ্র্যাকশনলেস মানুষদেরকে আলাদা করে দিলে তাদেরকে বাড়তি কোনো কিছুই দিতে হয় না। তাছাড়া প্রত্যেকটি ফ্র্যাকশনে মানুষদেরকে ভাগ করে দিলে তারা শুধুমাত্র নিজেদের ফ্র্যাকশনের কাজেই ব্যস্ত থাকে। এখানে মানুষকে শুধুমাত্র একটি কাজই করতে হয়, তাই প্রত্যেকটি গ্রুপের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আর যেহেতু এখানকার মানুষ শুধুমাত্র নিজেদের কাজের দিকেই ফোকাস করে, অন্য কোনো ফ্র্যাকশন নিয়ে তাদেরকে ভাবতেই হয় না, তাই প্রত্যেকটি মানুষ তাদের নিজ নিজ ফ্র্যাকশনের কাজ অনেক ভালোভাবে করে। এতে করে প্রত্যেকটি গ্রুপে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। মানুষ এখানকার নিয়ম অনুযায়ী খুবই শান্তিপূর্ণভাবে কাজ করে। তাদেরকে যতটুকু কাজ করতে বলা হয় তারা ঠিক ততটুকুই করে, যার ফলে তাদেরকে নিয়ন্ত্রণ করা খুবই সহজ। এতে করে কোনোভাবেই কোনো মানুষের সঙ্গে মানুষের লড়াই ঝগড়া কিছুই হয় না। আর এই শহরটির মূল লক্ষ্যই হল শান্তি শৃঙ্খলা বজায় রাখা, কারণ একবার মানুষের এই লড়াই ঝগড়ায় যুদ্ধে পরিণত হয়ে গিয়েছিল, যেটা ধ্বংস করে দিয়েছিল পুরো পৃথিবীকে। তো এবার ট্রেস তার টেস্টের জন্য একটি সেন্টারের ভেতরে চলে যায়, যেখানে টরি নামক একজন ডক্টর রয়েছে। টরি এখানে তাকে প্রথমে একটি ব্লু লিকুইড খেতে বলে, আর সে ট্রেসের শরীরে ভার্চুয়াল রিয়েলিটির একটি ডিভাইস সেট করে দেয়। এরপর ট্রেস সেই লিকুইডটি পান করার সঙ্গে সঙ্গে তার চোখ খুললে সে দেখতে পায় যে সে অদ্ভুত একটি জায়গাতে চলে এসেছে, যেখানে তার নিজের মতো দেখতেই অনেকগুলো মেয়ে ছিল। তার উপরে এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নানা ধরনের ঘটনা ঘটিয়ে সে আসলে কোন ফ্র্যাকশনের আওতায় পড়ে সেটা বাছাই করা হবে। তো প্রথমে ট্রেস নিজের মতো এতগুলো মেয়ে দেখে অনেক ঘাবড়ে যায়, কিন্তু পরক্ষণে সেই সমস্ত মেয়েগুলো গায়েব হয়ে যায়, আর তার সামনে অনেক হিংস্র একটি কুকুর চলে আসে। এমনকি সে তার সামনে তার নিজেকেই দেখতে পায়, তবে এটা ছিল ছোটবেলার ট্রেস। এরপর ট্রেস দেখতে পায় যে সেই হিংস্র কুকুরটি সেই ছোট মেয়েটির উপর হামলা করতে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই ট্রেস চিন্তা করতে থাকে যে কিভাবে সে মেয়েটিকে হিংস্র কুকুরটির হাত থেকে বাঁচাতে পারবে, কিন্তু তার হাতে ভাববার মতো খুব একটা সময় ছিল না। তাই কুকুরটি যখনই মেয়েটির উপর হামলা করতেই যাবে ঠিক তখনই ট্রেস পেছন থেকে কুকুরটির উপর ঝাঁপিয়ে পড়ে। সে এখানে একদমই ভয় পাচ্ছিল না,
আর সঙ্গে সঙ্গে সে সেই কুকুরটিকে সাথে নিয়ে মাটির সঙ্গে মিশে যায়। এরপর এমন সময় তার চোখ খোলে, অর্থাৎ ট্রেসের এই টেস্ট কমপ্লিট হয়েছে। আর এই টেস্টের মাধ্যমে জানা যায় যে ট্রেস আসলে ডাইভার্জেন্ট ছিল, কারণ তার ভেতরে শুধুমাত্র একটি ফ্র্যাকশনই নয়, বরং অনেকগুলো ফ্র্যাকশন একসঙ্গে রয়েছে। অর্থাৎ ট্রেসের মধ্যে উপস্থিত বুদ্ধি, সাহসিকতা, শক্তি এবং যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার গুণ রয়েছে। এমনকি তার ভেতরে মানুষকে সাহায্য করারও মনোভাব রয়েছে। অর্থাৎ সে প্রায় সবগুলো ফ্র্যাকশনেরই অধিকারী। আর এই বিষয়টি জানা গিয়েছে তার সঙ্গে ঘটা ভার্চুয়াল রিয়েলিটির ঘটনার মাধ্যমে। কারণ এত হিংস্র কুকুর দেখে সে প্রথমে ভয় পায়নি। তারপর সে বুদ্ধি দিয়ে চিন্তা করেছে যে কিভাবে সেই মেয়েটিকে কুকুরটির হাত থেকে বাঁচানো যায়। আর এর পরক্ষণেই সে ভয় না পেয়ে কুকুরটির উপর ঝাঁপিয়ে পড়েছে। সে সাহসিকতার সঙ্গে কুকুরটিকে মোকাবেলা করে মেয়েটিকে বাঁচিয়েছে। আর একসঙ্গে এতগুলো গুণ শুধুমাত্র ডিভার্জেন্টদের মধ্যেই থাকে। তো টোরি যখন ট্রেসের রেজাল্ট দেখে এটা জানতে পারে যে ট্রেস একজন ডিভার্জেন্টের আওতায় পড়ে, তখন সে কিছুটা ভয় পেয়ে যায়। আর সে ট্রেসকে বলে, আমি তোমাকে একটি কথা বলতে চাই। আর এই কথাটি যে আমি তোমাকে বলেছি এটা তুমি কাউকে বলবে না। আসলে তোমার রেজাল্ট ডিভার্জেন্ট এসেছে। আর কেউ যদি তোমার আজকের টেস্টের রেজাল্ট জানতে চায়, তাহলে তুমি বলবে যে কোনো এক সমস্যার কারণে তোমার রেজাল্ট আসেনি। কিন্তু ভুল করেও কাউকে এটা বলবে না যে তোমার রেজাল্ট ডিভার্জেন্ট এসেছে। কিন্তু ট্রেস তো কিছুই বুঝতে পারছিল না যে টোরি তাকে কেন এই বিষয়টি গোপন রাখতে বলছে। কিন্তু টোরি তাকে এর চাইতে বেশি আর কিছুই বলে না। এরপর ট্রেস সোজা তার বাড়িতে চলে আসে। আর রাতের বেলা ট্রেসের কাছে তার মা বাবা তার রেজাল্ট জানতে চায়। তখন ট্রেস তাদেরকে বলে যে টেস্টের সময় তার নাকি মাথা ঘুরছিল, তাই তার কোনো রেজাল্টে আসেনি। কিছুদিন পর তাকে আবারও টেস্ট করতে বলা হয়েছে। তো ট্রেসের বাবা আবার ছিল অ্যাবিগ্রেশন ফ্র্যাকশনের মেম্বার। আর সে এখানে ট্রেসকে জানায় যে বর্তমানে এরোডাইট ফ্র্যাকশনের যে মানুষগুলো রয়েছে তারা খুবই চালাক এবং স্ট্রিক্ট হয়ে যাচ্ছে। আর তারা ধীরে ধীরে বাকি ফ্র্যাকশনগুলোর উপর নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে। হয়তো ভবিষ্যতে এই ফ্র্যাকশনটি সবচাইতে শক্তিশালী হয়ে উঠবে। আসলে এসব কথা বলে ট্রেসের বাবা ট্রেসকে বোঝানোর চেষ্টা করছিল যে আসলে তার কোন ফ্র্যাকশনটি সিলেক্ট করা ঠিক হবে, কারণ পরবর্তীতে সে চাইলেই তার ফ্র্যাকশন চেঞ্জ করতে পারবে না। তাই সে তার মেয়েকে প্রত্যেকটি ফ্র্যাকশনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলছিল। তো এবার পরের দিনই ছিল তাদের ফ্র্যাকশন সিলেকশনের দিন, যেটাকে মূলত বলা হয় চুজিং সেরেমনি। তো পরের দিনই ট্রেস তার পুরো পরিবার নিয়ে সেখানে চলে যায়। সেখানে 5টি ফ্র্যাকশনের 5টি গ্রুপ ছিল। আর প্রত্যেকটি গ্রুপের লিডারই এখানে এসেছে, কারণ এখানে যে যেই ফ্র্যাকশনটি সিলেক্ট করবে সে সেই গ্রুপের কাছে গিয়ে বসবে। তো এখানে তাদের সবার সামনে 5টি সাদা পাত্র রাখা ছিল। আর এই 5টি পাত্রতে আলাদা আলাদা ফ্র্যাকশন অনুযায়ী কিছু উপাদান রাখা আছে। যেমন একটি পাত্রতে রাখা আছে পানি, একটি পাত্রতে মাটি, আর একটি পাত্রে কয়লা, এবং বাকি দুটো পাত্রতে পাথর আর কাঁচ রাখা আছে। আর এই প্রত্যেকটি উপাদানই আলাদা আলাদা ফ্র্যাকশনকে নির্দেশ করে। আসলে এখানে ফ্র্যাকশন সিলেকশনের জন্য তাদের প্রত্যেককে নিজ নিজ ফ্র্যাকশন অনুযায়ী 1 ফোঁটা করে ব্লাড দিতে হবে। তো এরপর প্রত্যেকেই তাদের পছন্দ অনুযায়ী নির্দিষ্ট পাত্রে ব্লাড দিতে থাকে। আর এই সমস্ত কিছু দেখতে থাকে ট্রেস। তবে ট্রেস তার গতকালকে টেস্টের রেজাল্ট নিয়ে অনেক বেশি কনফিউশনে ছিল। কিন্তু ঠিক এমন সময় ট্রেসকে তার ফ্র্যাকশন সিলেকশনের জন্য ডাকা হয়। ট্রেস তখন সোজা সেই পাত্রগুলোর সামনে গিয়ে কোনো কিছু চিন্তা না করে তার 1 ফোঁটা ব্লাড কয়লার মধ্যে ফেলে দেয়। আর এই কয়লার পাত্রটি ছিল ডোন্টলেস ফ্র্যাকশনের পাত্র, যেটা দেখে ট্রেসের মা বাবা তো একদম অবাক হয়ে যায়, কারণ তারা কল্পনাও করতে পারেনি যে ট্রেস একজন মেয়ে হয়ে এতটা কঠিন ফ্র্যাকশন সিলেক্ট করবে। কারণ ডন্টলেস ফ্র্যাকশনের মানুষদের প্রচুর পরিমাণে সাহস এবং শক্তি থাকতে হয়। এমনকি তাদেরকে এখানকার সোলজার হওয়ার জন্য অনেক কঠিন কিছু স্টেজ পার করতে হয়। কিন্তু ছোটবেলা থেকেই ট্রেসের পছন্দের ফ্র্যাকশন ছিল ডন্টলেস, কারণ সে নিজেকে অনেক সাহসী এবং শক্তিশালী মনে করে। এরপর সেখানে ট্রেসের ভাই সিলেক্ট করে অ্যারোডাইট ফ্র্যাকশন, যেখানে মূলত বিভিন্ন শিক্ষিত এবং বুদ্ধিমান মানুষেরা কাজ করে থাকে। তো এখানে সবার পছন্দের ফ্র্যাকশন সিলেক্ট করার পর তাদের প্রত্যেককে সেই নির্দিষ্ট বিষয়ের উপর ট্রেনিং দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর আমরা ডন্টলেস গ্রুপটিকে দেখতে পাই। এখানে আমরা জানতে পারি যে ডন্টলেস গ্রুপটি আসলে দুটো ভাগে বিভক্ত ছিল। একটির লিডার ছিল অ্যারিক, যে কিনা অনেক সাহসী এবং শক্তিশালী, এবং আরেকটির লিডার ছিল ফোর। সেও অ্যারিকের মতোই সাহসী এবং শক্তিশালী ছিল। আর ট্রেস পড়েছিল ফোরের গ্রুপে। তো আজ থেকে ট্রেস এবং বাকি নতুনদের সবার মধ্যে ডন্টলেস গ্রুপের ট্রেনিং শুরু হয়। কিন্তু ট্রেনিং শুরুর একদম প্রথম দিন থেকেই ট্রেসের পারফরমেন্স খুবই খারাপ ছিল, যার ফলে কয়েকদিনের মধ্যেই তার র্যাঙ্ক সবচাইতে নিচে নেমে যায়, যার ফলে ট্রেসও ভেতরে ভেতরে অনেক বেশি ডিমোটিভেট হয়ে যাচ্ছিল। তো এবার একদিন ফোর্ড ট্রেসের কাছে তার নাম জানতে চায়। ট্রেস তখন তাকে বলে যে তার নাম হচ্ছে ট্রিস। সে তাকে তার সঠিক নামটি জানায় না। সে আসলে সবার কাছ থেকে নিজের পরিচয় গোপন করে
নতুনভাবে ডন্টলেস ফ্র্যাকশনে তার পরিচয় গড়ে তুলতে চাইছিল। যদিও ট্রেসের পারফরমেন্স খুবই খারাপ ছিল, কিন্তু ফোর ট্রেসকে দেখে বুঝতে পারছিল যে ট্রেস একটু সাপোর্ট পেলেই অনেক ভালো করতে পারবে, তাই সে এই কাজটিতে ট্রেসকে হেল্প করতে চায়। ট্রেস এতে অনেক খুশি হয়। তো ফোর তখন পরের বেশ কয়েকদিন ট্রেসকে বিভিন্ন ধরনের কৌশল শেখায়। কিন্তু এবার একদিন যখন ট্রেসের তার কম্পিটিটরের সঙ্গে ফাইট হয়, তখন ট্রেস তার কাছে প্রচণ্ড রকমের মার খায়, আর সে তাকে একটি আঘাতও করতে পারে না। অর্থাৎ ট্রেসের এখনও আরও অনেক বেশি ট্রেনিংয়ের প্রয়োজন ছিল। তবে আজকের ফাইটে এইভাবে হেরে যাওয়ার কারণে ট্রেস অনেক লজ্জিত বোধ করছিল, আর সে অনেক বেশি ডিমোটিভেট হয়ে গিয়েছিল। কিন্তু এই কয়েকদিনে গ্রুপটিতে তার বেশ কয়েকজন বন্ধু হয়েছে, তাই তারা সবাই মিলে ট্রেসকে বারবার মোটিভেট করে। এমনকি তারা তার মন ভালো করার জন্য তাকে নিয়ে তারা শহরের বিভিন্ন জায়গাতে ঘুরতে যায়। সেই সাথে তারা সবাই তাদের শরীরে একসঙ্গে ট্যাটু করায়, আর এতে করে ট্রেসের মন অনেকটাই ভালো হয়ে যায়। তবে তাদের শরীরে যে ট্যাটু করিয়ে দিচ্ছিল সে আসলে ছিল টোরি নামক সেই মহিলাটি, যে কিনা ট্রেসকে তার টেস্টের রেজাল্টের কথা গোপন রাখতে বলেছিল। তো সে এখানে ট্রেসকে দেখে অনেকটাই ইগনোর করে চলছিল, কিন্তু সে এমনটা কেন করছিল সেটা ট্রেস নিজেও জানে না। তো এবার পরের দিন থেকে ট্রেস সবার আগেই সকালবেলা ঘুম থেকে উঠে ট্রেনিংয়ে লেগে পড়ে। সে নিজেকে শক্তিশালী করে তোলার জন্য কঠোর পরিশ্রম করছিল। তবে ঠিক এমন সময় সেখানে ফোর চলে আসে, আর ফোর তাকে প্রতিপক্ষকে কিভাবে মোকাবেলা করতে হবে সেই বিষয়ে বেশ কিছু ট্রিক শিখিয়ে দেয়। ট্রেস তখন ফোরকে অনেক ধন্যবাদ জানায়। এবার সেদিনই তাদের দুই গ্রুপের মধ্যে আরও একটি ফাইট ছিল, আর আজকে ফাইট করবে ক্রিস্টিনা এবং মুলিন নামক দুজন মেয়ে। তো বেশ কিছুক্ষণ ধরে তাদের দুজনের মধ্যে প্রচণ্ড রকমের ফাইট হয়। তবে ক্রিস্টিনা এখানে মুলিনকে অনেক মারধর করে। যদিও মুলিন তাকে প্রতিরোধ করার চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত মুলিন ক্রিস্টিনার কাছে হেরে যায়। তো এরিক তখন মুলিনের কাছে আসে, আর সে মুলিনকে বলে, তুমি অনেক ব্যথা পেয়েছ তাই না? তোমার হয়তো সাহায্যের প্রয়োজন, আমি কি তোমাকে ওঠাবো? মুলিনও তখন মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এরপর এরিক তার দিকে তার হাত বাড়িয়ে দিয়ে তাকে ওঠায়, আর সে সোজা মুলিনকে অনেক উঁচু একটি ব্রিজের কাছে নিয়ে যায়। এরপর সে মুলিনকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে সে প্রচণ্ড রেগে গিয়ে তাকে বলে যে এর পরের বার যদি সে ভুল করেও হেরে যায়, তাহলে পরের বার সে আর তাকে ধরে রাখবে না, বরং এখান থেকে সোজা ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে। এমনকি সে তাকে আরও বলে, তোমার কাছে কি মনে হয় আমরা আমাদের গ্রুপটি টাইম পাস এবং মজা করার জন্য খুলেছি? আমাদের সময়ের অনেক মূল্য আছে, কারণ প্রতিনিয়ত অনেক যোগ্য ছেলে মেয়েদেরকে আমাদের ট্রেন আপ করতে হয়। যদি তোমার নিজের মধ্যেই সাহস এবং শক্তি না থাকে, তাহলে আমাদের এই ফ্র্যাকশনে তুমি কেন এসেছ? যদি তুমি নিজেকে প্রমাণ করতে না পারো, তাহলে আমাদের সময় নষ্ট না করে আজকে এখান থেকে বেরিয়ে যাও। এসব বলে সে সেখানে মুলিনকে ঝুলিয়ে রাখে। আর ট্রেস যখন এই সমস্ত কিছু দেখতে পায়, সে তখন প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়। এমনকি এরিকের এই ধরনের আচরণ ট্রেসের কাছে একদমই ভালো লাগে না। তাই ট্রেস তখন এখানে এরিককে অনেক উল্টোপাল্টা কথা বলে। সেই সাথে সে তাকে প্রচণ্ড রকমের গালাগালি করে। এরিকেরও এতে ট্রেসের উপর ভীষণ রাগ হয়। তাই সে ট্রেসের উপর প্রতিশোধ নেয়ার জন্য পরের দিনই সে ট্রেসের সঙ্গে তার টিমের একজন ছেলের ফাইটের ব্যবস্থা করে। এই ছেলেটির নাম ছিল পিটার। পিটারই ছিল এরিকের সবচাইতে শক্তিশালী টিম মেম্বার। সে ট্রেসের সঙ্গে এটা এই কারণেই করেছিল যাতে করে সে ট্রেসকে সকলের সামনে নিচু দেখাতে পারে। আর ঘটেও ঠিক এমনটাই। ট্রেস শত চেষ্টা করেও পিটারের সঙ্গে পেরে ওঠে না। পিটার তাকে এত পরিমাণ মারধর করে যে ট্রেস একদম মাটিতে লুটিয়ে পড়ে, আর সে পিটারের কাছে হেরে যায়। ট্রেসের হেরে যাওয়াটাই ছিল এরিকের কাছে মোক্ষম সুযোগ। সে তখন এই অজুহাতে তাকে ডন্টলেস ফ্র্যাকশন থেকে বের করে দেয়। আর ট্রেস যখন এই খবরটি জানতে পারে, তখন সে খুবই কষ্ট পায়। তবে তারপরও সে হাল ছেড়ে দেয় না। আসলে যেখানে তাদেরকে ফাইট করানো হয়, সেই জায়গাটি মেন শহর থেকে অনেক দূরে ছিল। তাই ডন্টলেস গ্রুপের সবাই একটি ট্রেনে করে এখানে আসা যাওয়া করে। কিন্তু তারা আজকে ট্রেসকে এখানে ফেলে চলে গিয়েছে। তবে ট্রেস এত সহজে হার মানবে না। তাই সে তাড়াতাড়ি করে সেখান থেকে বের হয়ে অনেক দ্রুত গতিতে সোজা সেই ট্রেনটির পেছনে দৌড়তে শুরু করে, যেটা দূর থেকে দেখতে পায় ফোর। তাই ফোর তখন ট্রেসের দিকে তার হাত বাড়িয়ে দেয়, আর সে ডন্টলেস ফ্র্যাকশনে ট্রেনে উঠতে তাকে সাহায্য করে। আসলে ফোর ট্রেসকে এখনও তার টিমে রাখতে চাইছিল। তাই সে সবাইকে জানায় যে সে নিজেই ট্রেসকে নিয়ে এসেছে। তো এবার পরের দিনই ফোর এবং এরিকের টিমের মধ্যে একটি কম্পিটিশন ছিল। তাই তারা সবাই সেই কম্পিটিশনের ব্যাপারেই কথা বলছিল। আসলে এই কম্পিটিশনে এক ধরনের ফ্ল্যাগ ব্যবহার করা হয়, যেটাতে বিশেষ এক ধরনের আলো জ্বলে। আর এই ফ্ল্যাগটিকেই মূলত অনেক উঁচু উঁচু টাওয়ারের যে কোনো একটি স্থানে লুকিয়ে রাখা হয়, যে সম্পর্কে দুটো টিমের কেউই জানে না। আর এই কম্পিটিশনটি মূলত হচ্ছে এই ফ্ল্যাগটিকে নিয়েই, যেখানে প্রতিযোগীদেরকে সেই ফ্ল্যাগটি খুঁজে বের করতে হবে। আর এই দুটো টিমের মধ্যে যে টিমের সদস্য আগে এই ফ্ল্যাগটিকে খুঁজে বের করতে পারবে, সেই টিমটি হবে এই কম্পিটিশনের উইনার।
আর এই কম্পিটিশনটির মধ্যে তারা জেতার জন্য একে অপরকে গুলি করতে পারবে, কিন্তু এই গুলিটি আসলে প্রতিপক্ষকে প্রতিরোধ করার জন্য। এই গুলির বুলেটে কারোই সিরিয়াস কোনো সমস্যা হবে না। তো পরের দিন রাতের বেলায় তাদের সেই কম্পিটিশন স্টার্ট হয়, যার ফলে দ্রুত তারা সবাই মিলে সেই ফ্ল্যাগটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। তবে ট্রেসের আবার অনেক বুদ্ধি ছিল, তার উপর সে ছিল অনেক সাহসী। তাই সে সময় নষ্ট না করে দ্রুত অনেক উঁচু উঁচু জায়গাতে উঠতে শুরু করে। আর সে তার টিমের সবাইকে বলে যে তারা এভাবে উঁচু উঁচু জায়গাতে উঠলে দূর থেকে ফ্ল্যাগটিকে দেখতে পাবে। এতে করে ফ্ল্যাগটিকে খোঁজা তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো ট্রেসের কথা শুনে ফোর এবং বাকি সবাইও তখন উঁচু উঁচু জায়গাতে উঠতে শুরু করে। কিন্তু ফোরের অনেক উচ্চতা ভীতি ছিল, সে উঁচু জায়গাতে একদমই উঠতে পারত না। তারপরও সে কোনো মতে ট্রেসের পিছু পিছু অনেক উঁচু একটি জায়গাতে উঠে যায়। আর এরপরেই তারা দূর থেকে সেই ফ্ল্যাগটিকে দেখতে পায়। এরপর যত তাড়াতাড়ি সম্ভব তারা দ্রুত সেই ফ্ল্যাগটির কাছে পৌঁছে যায় আর ফ্ল্যাগটিকে হাতে তুলে নিয়ে সবাইকে দেখাতে শুরু করে। এখন যেহেতু তারা দুজনই সবার আগে ফ্ল্যাগটিকে খুঁজে বের করতে পেরেছে, তাই তাদের টিমে হচ্ছে আজকের কম্পিটিশনের উইনার। তো এই কম্পিটিশনটিতে জেতার কারণে ট্রেসের র্যাঙ্ক অনেক বেশি বেড়ে যায়। এদিকে ট্রেসের এত বুদ্ধি এবং সাহস দেখে এদিকেও আজকে ট্রেসের উপর বেশ ইমপ্রেস হয়ে যায়, কারণ প্রথমে সে ট্রেসকে অনেক দুর্বল ভেবেছিল, কিন্তু আজকে সে বুঝতে পেরেছে যে ট্রেসের মধ্যে অনেক সাহস এবং বুদ্ধি আছে, যেটা তাদের ডন্টলেস ফ্র্যাকশনের জন্য অনেক কাজে আসবে। তাই ট্রেসের উপর থেকে তার সমস্ত রাগ চলে যায়। এবার পরের দিন সকালে ট্রেসের কাছে লুকিয়ে লুকিয়ে তার মা আসে। সে ট্রেসের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছে। সে এখানে ট্রেসকে বলে, আমার তোমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা হচ্ছে ট্রেস, তুমি ঠিক আছো তো? আচ্ছা আমাকে সত্যি করে বলো তো, সেদিন আসলেই কি তোমার টেস্টের কোনো রেজাল্ট আসেনি? কারণ এমনটা তো হওয়ার কথা না। এমন ঘটনা তো এখানকার কারো সঙ্গেই কখনো ঘটেনি। কোনো না কোনো রেজাল্ট তো আসারই কথা। তুমি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? কথা শুনে ট্রেস তখন তার মাকে সমস্ত সত্য কথা বলে দেয়। সে তাকে জানিয়ে দেয় যে সে আসলে একজন ডাইভারজেন্ট। কিন্তু কথা শুনে ট্রেসের মা অনেক ভয় পেয়ে যায়, আর সে ট্রেসকে বলে যে ট্রেস যেন এই কথা কাউকে না জানায়। ট্রেস তখন তার মার কাছে জানতে চায় যে ডাইভারজেন্ট হওয়া কি ভালো নয়? কেন তাকে এই কথাটি সবার কাছ থেকে লুকিয়ে রাখতে হবে? খারাপ মানুষেরাই কি ডাইভারজেন্ট হয়? ট্রেসের মা তখন তাকে বলে, ডাইভারজেন্ট হচ্ছে অনেক স্পেশাল কিছু মানুষেরা, যাদের মধ্যে 5টি ফ্র্যাকশনে সমস্ত গুণাগুণ রয়েছে। তুমি অনেক স্পেশাল, আর এই বিষয়টি তোমার জন্য সবচাইতে বিপজ্জনক। আসলে বর্তমানে এই শহরে সমস্ত ক্ষমতা রয়েছে অ্যারোডাইট নামক ফ্র্যাকশনটির কাছে, যে ফ্র্যাকশনের মানুষেরা অনেক বেশি শিক্ষিত এবং বুদ্ধিমান, আর তারা এখন ডাইভারজেন্ট ক্যাটাগরির মানুষদেরকে গুম করে মেরে ফেলছে। ফ্র্যাকশন লেস মানুষেরা তাওতে এই শহরে থাকতে পারছে, কিন্তু ডাইভারজেন্ট ক্যাটাগরির মানুষদেরকে পুরোপুরিভাবে নিঃশেষ করে দেওয়া হচ্ছে, কারণ এই ক্যাটাগরির মানুষদেরকে শহরের জন্য সবচাইতে বড় হুমকি মনে করা হয়। কারণ তাদের মধ্যে যেহেতু 5টি ফ্র্যাকশনেরই পাওয়ার রয়েছে, তাই তাদেরকে যে কোনো একটি ফ্র্যাকশনে দেয়া যাবে না। কিন্তু এই শহরের নিয়ম হচ্ছে যেই মানুষকে যেই ফ্র্যাকশনে দেয়া হবে তাকে শুধুমাত্র সেই ফ্র্যাকশনে একটি কাজই করতে হবে। কিন্তু ডাইভারজেন্ট মানুষদের চিন্তাভাবনা একদমই আলাদা, তাই তাদেরকে বাকিদের মতো কন্ট্রোল করা একদমই সম্ভব নয়, যার ফলে তাদেরকে এই শহরে থাকতে দিলে খুব অল্প দিনের মধ্যেই তারাই হয়তো নিজেদের বিশাল একটি গ্রুপ তৈরি করে ফেলবে, যেটা এখানকার বাকি 5টি গ্রুপের জন্য অনেক বড় একটি হুমকি হয়ে দাঁড়াবে। আর ডাইভারজেন্ট মানুষদের মধ্যে যেহেতু সাহস, শক্তি, ক্ষমতা এই সমস্ত পাওয়ারগুলো রয়েছে, তাই তারা যে কোনো সময় নিজেদের গ্রুপ তৈরি করে এখানকার বাকি 5টি গ্রুপকেই ধ্বংস করে দিয়ে নিজেরা রাজত্ব করতে পারে। আর মূলত এই কারণেই ডাইভারজেন্ট ক্যাটাগরির মানুষদেরকে মেরে ফেলা হচ্ছে। তো এইসব কথা জানতে পেরে ট্রেস নিজেও অনেক ভয় পেয়ে যায়, আর সে এখন থেকে অনেক সাবধানে থাকার সিদ্ধান্ত নেয়। এরপর সেদিন ট্রেস যখন ডন্টলেস ফ্র্যাকশনের জন্য ট্রেনিং নিতে যায়, তখন সে জানতে পারে যে গতকাল কম্পিটিশনে তার ভালো পারফরমেন্সের জন্য তাকে আজকে স্টেজ 1 থেকে স্টেজ 2তে উঠিয়ে দেওয়া হয়েছে। আর স্টেজ 2 এর ট্রেনিং ছিল একদমই আলাদা। এখানে মূলত ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হয়, বিভিন্ন বিপজ্জনক এবং ভয়াবহ ঘটনার সঙ্গে নিজের ব্রেন দিয়ে লড়াই করে বেঁচে ফিরতে হয়। আর এই সমস্ত ভার্চুয়াল রিয়েলিটিতে তারা যে সিদ্ধান্ত এবং পদক্ষেপগুলো নেবে সেটার উপরে ডিপেন্ড করবে যে তারা এই গ্রুপটিতে টিকবে কিনা। ট্রেস এই বিষয়টি নিয়ে বেশ ভয় পাচ্ছিল, কিন্তু ফোর তার মনে সাহস যোগায়। এরপর একে একে প্রায় বেশ কয়েকজনের ট্রেনিং কমপ্লিট হওয়ার পর এবার আসে ট্রেসের পালা। ট্রেস ভেতরে গেলে তার শরীরে এক ধরনের লিকুইড পুশ করা হয়, যার ফলে সঙ্গে সঙ্গে ট্রেসের চোখ খুলে ভার্চুয়াল রিয়েলিটিতে। ট্রেস নিজেকে অনেক বড়সড় একটি ফাঁকা মাঠে দেখতে পায়, আর তার সামনেই ছিল বিশাল বড় একটি দেয়াল। দেয়ালটি ছিল একদম তাদের শহরের চারিপাশে থাকা দেয়ালের মতো। তো ট্রেস যখন সেখানে চুপচাপ দাঁড়িয়েছিল, ঠিক তখনই তার কাছে প্রচুর পরিমাণে কাক চলে আসে, আর কাকগুলো তাকে ঠোকরাতে শুরু করে।
ট্রেস এতে অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে আতঙ্কিত হয়ে সেখানে থাকা একটি নর্দমার মধ্যে পড়ে যায়। কিন্তু সেখানে নিজেকে এই বলে সান্ত্বনা দিতে থাকে, একদম ভয় পেও না ট্রেস, এটা বাস্তব নয়, এটা শুধুমাত্র তোমার কল্পনার একটি জগৎ। তুমি সাহস করে শান্ত থাকলে এখান থেকে বের হতে পারবে। আর ট্রেসের এই কথাটি চিন্তা করতে করতেই সে এখান থেকে বেরিয়ে আরেকটি ভার্চুয়াল জগতে চলে যায়, যেখানে সে নিজেকে অনেক বড় একটি কাচের বাক্সের মধ্যে দেখতে পায়। আর সেখানে দাঁড়িয়ে উপরে তাকালে সে দেখতে পায় যে তার উপরে পানি পড়ছে, আর আস্তে আস্তে সেই কাচের বাক্সটি পানি দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে। তবে এমন সময় সে সামনে তাকিয়ে দেখতে পায় যে তার বন্ধুরা তার এই অবস্থা দেখে তার দিকে তাকিয়ে হাসছে। আর এখানেই আবার ট্রেস তার সামনে থাকা গ্লাসের মধ্যেই নিজের রিফ্লেকশন দেখতে পায়। আর এখানে সে লক্ষ্য করে যে এই গ্লাসটি অনেক বেশি পাতলা, সে চাইলেই হাত দিয়ে এটাকে ভেঙে ফেলতে পারবে। এরপর সে তার চিন্তা অনুযায়ী সেটাই করে, যার ফলে সে এই গ্লাসটি থেকে বেরিয়ে আসতে পারে। আর সঙ্গে সঙ্গে তার চোখ খুলে যায় বাস্তব জগতে। আসলে ট্রেসের যে চিন্তা ভাবনা ছিল সেগুলো ছিল ব্রিলিয়ান্ট মানুষদের মতো। সে সব সময় সমস্ত বিষয়বস্তু সাধারণ মানুষের তুলনায় একটু অন্যভাবে চিন্তা করে, কারণ প্রথম ঘটনায় সে ভার্চুয়াল জগতে থাকলেও সে সেখানে এটা মনে রাখতে পেরেছিল যে এটা একটি ভার্চুয়াল জগৎ, তাই তাকে সাহস রেখে এখান থেকে বের হতে হবে। আর দ্বিতীয়বারও সেই পানির ট্যাঙ্কের ঘটনায় সে বারবার এটা চিন্তা করছিল যে যেভাবেই হোক এখান থেকে তার বের হতেই হবে। আর সে তার বুদ্ধি দিয়ে খুব সহজেই এখান থেকে বেরিয়ে যায়। তবে ট্রেসের এই সবকিছু পর্যবেক্ষণ করছিল ফোর এখানে ট্রেসের এই সমস্ত ব্যাপারগুলো দেখে অনেক অবাক হয়, কারণ ট্রেস ভার্চুয়াল রিয়েলিটি থেকে অনেক দ্রুত বেরিয়ে আসতে পেরেছে। ফোর তখন এখানে ট্রেসকে বলে, এটা কিভাবে সম্ভব? তোমার কি সুপার পাওয়ার রয়েছে? তুমি হলে আমাদের গ্রুপের প্রথম মানুষ যে কিনা মাত্র 3 মিনিটের মধ্যে এত কঠিন সিমুলেশন থেকে বের হয়ে আসতে পেরেছে। তবে ট্রেস কোনো মতে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ফোর তখন তাকে বলে, তোমার অ্যাপটিটিউড টেস্টের রেজাল্ট কি ছিল? ফোর আসলে সেই রেজাল্টের কথা জানতে চাইছে যেটার মাধ্যমে মানুষের ফ্র্যাকশন সম্পর্কে জানা যায়। কিন্তু ট্রেস এখানে ব্যাপারটি সামলে নেয়। সে তাকে জানায় যে তার ফ্র্যাকশন এসেছে অ্যাবিগেশন, কিন্তু তারপরও ফোর্সের কেন যেন বিষয়টি বিশ্বাস হচ্ছিল না। তবে ট্রেস তখন কোনো মতে সেখান থেকে বেরিয়ে যায়, আর সে সোজা টোরি নামক সেই মেয়েটির কাছে চলে আসে যে কিনা তার ফ্র্যাকশন টেস্ট করে দিয়েছিল। ট্রেস তখন টোরির কাছে জানতে চায় যে টোরি কেন তাকে সেদিন সবার কাছ থেকে তার বিষয়টি লুকোতে বলেছিল, আর কেনই বা সে তাকে ডাইভারজেন্ট সম্পর্কে অবগত করে সাহায্য করেছিল। টোরি তখন তাকে জানায় যে ট্রেসের বয়সে তার একটি ছোট ভাই ছিল, সে তার ভাইকে অনেক ভালোবাসত। তো তার ভাইয়ের যখন টেস্টের সময় আসে তখন টেস্ট করে জানা যায় যে তার ভাই একজন ডাইভারজেন্ট। কিন্তু এটা জানাজানি হয়ে যাওয়ার কিছুদিন পরেই হঠাৎ করেই তার ভাই গায়েব হয়ে যায়। আর এই ঘটনার ঠিক 4 দিন পর তারা শহরের একটি জায়গাতে তার ভাইয়ের লাশ খুঁজে পায়। আর এর পরপরই জানা যায় যে শহরের আরও বিভিন্ন স্থানে ডাইভারজেন্ট ক্যাটাগরির মানুষের অনেকগুলো লাশ পাওয়া গিয়েছে। টোরি এটাই বুঝে যায় যে তার ভাইয়ের মৃত্যুর মূল কারণই ছিল তাহলে ডাইভারজেন্ট হওয়া। আর এই ঘটনার পর থেকে টোরি যতজন মানুষকে টেস্ট করে জানতে পেরেছে যে তারা মূলত ডাইভারজেন্ট ক্যাটাগরির লোক, সে তাদের সবাইকেই আগে থেকে সতর্ক করে দিয়েছে যাতে করে তারা এই বিষয় সম্পর্কে কাউকে না জানায়। আসলে এই শহরটি যে তৈরি করেছিল সেই মূলত এই ধরনের নিয়ম তৈরি করেছিল যে এখানে যারা বসবাস করবে তারা যেন স্বাধীনভাবে চিন্তা না করে, তারা যেন শুধুমাত্র এখানকার ফ্র্যাকশনগুলোর মোতাবেক চলে, পরিস্থিতি অনুযায়ী তারা যেন কোনোভাবেই নিজেদের চিন্তাভাবনা পরিবর্তন করতে না পারে। তাছাড়া এখানে আরও একটি ব্যাপার রয়েছে, আসলে প্রত্যেকটি ফ্র্যাকশনে মানুষদেরকে যোগ করার সময় তাদের শরীরে এক ধরনের লিকুইড পুশ করা হয়, আর এই লিকুইডটির মাধ্যমেই তারা মূলত নিয়ন্ত্রিত থাকে। কিন্তু ডাইভারজেন্ট ক্যাটাগরির যে সমস্ত মানুষেরা রয়েছে তাদের শরীরে সেই লিকুইডটি একদমই কাজ করে না, আর তাই এরোডাইট গ্রুপ তাদেরকে মেরে ফেলছে। এখন এসব কথা জানতে পেরে ট্রেস অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে এবার সাহায্যের জন্য সোজা তার ভাই সাইরাসের কাছে চলে আসে। আর সাইরাস বর্তমানে এরোডাইট গ্রুপেরই সদস্য। তো যখন সে তার ভাই সাইরাসের সঙ্গে কথা বলছিল ঠিক তখনই সেখানে জেনি নামক একজন মহিলা চলে আসে, আর জেনি হচ্ছে এরোডাইট গ্রুপের লিডার। তো জেনি এখানে ট্রেসকে বলে, যদি তোমার কোনো বিষয়ে কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হয় তাহলে নির্দ্বিধায় আমাকে এসে বলবে, আর অবশ্যই ডাইভারজেন্ট ক্যাটাগরির মানুষদের কাছ থেকে সাবধানে থাকবে। তো এবার ট্রেস যখন তার ভাই সাইরাসকে একা পায় তখন সে তাকে তার ফ্র্যাকশনের ব্যাপারে সবকিছু খুলে বলে, আর সে তাকে জানিয়ে দেয় যে সে আসলে একজন ডাইভারজেন্ট, তাই তার এখন তার ভাইয়ের সাহায্যের প্রয়োজন। এরোডাইট ফ্র্যাকশন সম্পর্কে সে সমস্ত গোপন তথ্য জানতে চায়, কিন্তু সাইরাস এখানে তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে সে তার টিমের বিরুদ্ধে কোনো ধরনের কাজ করবে না, তার টিম তাকে যা করতে বলবে সে তাই করবে, তাই সে ট্রেসকে কোনো ধরনের সাহায্য করতে পারবে না। একথা শুনে ট্রেস মন খারাপ করে সেখান থেকে চলে যায়।
কিন্তু কিছু দূর যাওয়ার পরেই তার উপর হঠাৎ করে কালো পোশাক পরা কয়েকজন মানুষ হামলা করে আর তারা তাকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর তারা সবাই মিলে তাকে জোর করে অনেক গভীর একটি খাদের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু এতদিনে ট্রেস প্র্যাকটিস করতে করতে অনেক ভালো একজন ফাইটারে পরিণত হয়েছে, তাই সে এখানে ফোরের সেখানে কিছু ট্রিক্স ফলো করে তাদের সবাইকে মেরে তাদের অবস্থা একদম খারাপ করে দেয়। এরপর সে তাদের মধ্য থেকে একজন লোকের মাস্ক টেনে খুলে ফেলে, কিন্তু ট্রেস দেখতে পায় যে এটা আর কেউ নয়, বরং এটা তার অনেক প্রিয় একজন বন্ধু যার নাম ছিল এএল। এটা দেখে ট্রেস খুবই কষ্ট পায়, কারণ সে ভাবতেই পারছে না যে তার এত প্রিয় একজন বন্ধু তাকে মারতে চাইছে। তবে সে আসলে ট্রেসকে মারতে চাইছিল তার গ্রুপে তার র্যাঙ্ক বাড়ানোর জন্য। আর এমন সময় সেখানে ফোর চলে আসে। এরপর সে ট্রেসকে কোনো মতে সেখান থেকে নিয়ে যায়। ফোর আসলে ট্রেসকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছে, এমনকি ফোরের জন্য ট্রেসের মনে ভালোবাসা তৈরি হয়েছে। তো এখানে ট্রেসের জন্য ফোরের অনেক চিন্তা হচ্ছিল, কারণ সে কিছুটা হলেও বুঝতে পেরে গিয়েছে যে ট্রেস আসলে একজন ডাইভার্জেন্ট। তাই ট্রেসের এই বিষয়টি যাতে কেউ বুঝতে না পারে, সেজন্য ফোর ট্রেসকে আবারও সেই ল্যাবের মধ্যে নিয়ে আসে। আর সে ট্রেসের শরীরে লিকুইড পুশ করে তাকে বলে, প্রত্যেকটি সিমুলেশনে তুমি শুধুমাত্র ডন্টলেস ফ্র্যাকশন সম্পর্কে ভাববে। ডন্টলেস ফ্র্যাকশনের মানুষেরা যা যা করে থাকে তুমি শুধুমাত্র সেটাই করবে, তুমি অন্য কোনো কিছু সম্পর্কে ভাববেই না। এই বলেই ফোর নিজেও ট্রেসের সিমুলেশনের মধ্যে চলে যায়, যাতে করে সে ফোরকে শেখাতে পারে যে এর পরের সিমুলেশন টেস্টে তার আসলে কি করা উচিত। তো তারা দুজনই দেখতে পায় যে তারা এখন অনেক উঁচু একটি ব্রিজের উপর আছে। ট্রেস তখন ফোরকে বলে, একদম ভয় পেও না ফোর, আমি জানি তুমি উচ্চতায় ভয় পাও, কিন্তু এটা শুধুমাত্র একটা সিমুলেশন। আমাদের দুজনকে এখান থেকে জাম্প করতে হবে, তাহলে আমরা পরবর্তী সিমুলেশনে চলে যাব। কিন্তু ফোর এখানে তাকে বলে, তুমি এখানেই ভুল করে ফেলছো ট্রেস। তুমি যদি এখানে ট্রিক্স কাজে লাগাতে চাও, তাহলে তুমি এরোডাইট ফ্র্যাকশনের মধ্যে পড়ে যাচ্ছ। এতে করে তুমি ধরা পড়ে যাবে। তোমাকে শুধুমাত্র ডন্টলেস ফ্র্যাকশন সম্পর্কে ভাবতে হবে। আর ডন্টলেস ফ্র্যাকশন অনুযায়ী তোমাকে তোমার বুদ্ধি খাটিয়ে নয়, বরং তোমাকে যে টাস্ক দেওয়া হয়েছে সেটা কমপ্লিট করতে হবে। তাই এখন আমাদের দুজনকে এই ব্রিজটি পার হতে হবে। ট্রেস এখন বিষয়টি পুরোপুরিভাবে বুঝতে পারে। এরপর সে ফোরকে নিয়ে ব্রিজটির অপর প্রান্তে চলে যায়। এভাবে করে তারা আরও বেশ কয়েকটি সিমুলেশন পার করে ফেলে। আর এগুলোর মাধ্যমে ফোর ট্রেসকে শিখিয়ে ফেলে যে কিভাবে করে সে শুধুমাত্র তার ফোকাস ডন্টলেস ফ্র্যাকশনের দিকে রাখবে। আসলে এই প্রত্যেকটি সিমুলেশনই ছিল ফোরের জীবনেরই কিছু অংশ। তো এবার তারা মার্কাস নামক একজন ব্যক্তির সামনে চলে আসে, যে কিনা ছিল তাদের শহরের অ্যাবিগেশন ফ্র্যাকশনের লিডার। তো ট্রেস এখানে জানতে পারে যে মার্কাস আসলে ফোরেরই বাবা। তার উপর সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে যে ফোরের সবকিছুও ছিল একদম ট্রেসের মতোই, অর্থাৎ তার ভেতরেও ইমোশন, ট্যালেন্ট, সাহস, শক্তি, এমনকি সমস্ত পরিস্থিতিতে নিজের চিন্তা পরিবর্তনের ক্ষমতা রয়েছে। সেই সাথে তার ভেতরেও প্রত্যেকটি ফ্র্যাকশনের পাওয়ার রয়েছে, অর্থাৎ সেও ট্রেসের মতো ডাইভার্জেন্ট। আর সেই বিষয়টি এখন পর্যন্ত সবার কাছ থেকে লুকিয়ে রেখেছে। একথা জানতে পেরে ট্রেস এখানে ফোরকে জড়িয়ে ধরে, আর সঙ্গে সঙ্গেই তারা সিমুলেশন থেকে বেরিয়ে আসে। এরপর তারা দুজনেই বাহিরে তাকিয়ে দেখতে পায় যে এরোডাইট ফ্র্যাকশনের কাছে মানুষের মাইন্ড কন্ট্রোলের যে সিরামটি রয়েছে, তারা অনেক বড় একটি গাড়ির মধ্যে সেই সিরামগুলোকে লোড করছে। তো এবার পরের দিন ট্রেস এবং তার বাকি টিম মেম্বারদের টেস্ট ছিল, যেটার মাধ্যমে আজকে এটা ডিসাইড করা হবে যে তাদের মধ্য থেকে কে কে আসলে ডন্টলেস ফ্র্যাকশনে থাকবে। আর তাদের এই টেস্টে পর্যবেক্ষণের জন্য সেখানে প্রত্যেকটি ফ্র্যাকশনের লিডার এসেছে, এমনকি জেনিও সেখানে ছিল। তো এরপর সেখানে সকলের মতোই ট্রেসেরও টেস্ট নেওয়া হচ্ছিল। আর ফোর যেহেতু আগেই তাকে সবকিছু শিখিয়ে দিয়েছিল যে কিভাবে সে ডন্টলেস ফ্র্যাকশনে তার ইমোশনকে কন্ট্রোল করবে, তা সে এবার প্রত্যেকটি সিমুলেশন স্মার্টভাবে নয়, বরং ডন্টলেস ফ্র্যাকশনের মানুষদের মতোই সাহস এবং শক্তি দিয়ে মোকাবেলা করে। যেমন আগের সিমুলেশনের মতো তার সামনে যখন অনেকগুলো কাক চলে আসে, তখন সে এবার পানিতে ঝাঁপ দেয় না, বরং সে সেখানে থাকা একটি লাঠি এনে কাকগুলোকে তাড়িয়ে দেয়। আর এর পরের সিমুলেশনে যখন সে সেই কাচের বাক্সটিতে বন্দী ছিল আর তার উপরে অনবরত পানি পড়ছিল, তখন সে এবার আর গ্লাসটিকে ভেঙে দেয় না, বরং পানি পড়তে পড়তে যখন সে কিছুটা উপরে চলে আসে, তখন সে সাহসিকতার সাথে তার শক্তি দিয়েই পানির লাইনটিকে বন্ধ করে দেয়। আর এভাবে করে সে আরও বেশ কয়েকটি টাস্ক কমপ্লিট করে ফেলে, যার ফলে কেউই বুঝতে পারে না যে সে আসলে একজন ডাইভার্জেন্ট। আর সে যেহেতু খুব সুন্দরভাবে সমস্ত টাস্কগুলো কমপ্লিট করে ফেলেছে, তাই অবশেষে তাকে ডন্টলেস ফ্র্যাকশনে নিয়ে নেওয়া হয়। আর ট্রেসের সঙ্গে সঙ্গে তার দুজন প্রিয় বন্ধু এখানে সিলেক্ট হয়ে যায়। এতে তারা সবাই বেশ খুশি হয়। এবার কয়েকদিনের মধ্যে ট্রেস লক্ষ্য করে যে ডন্টলেস ফ্র্যাকশনের সমস্ত টিম মেম্বারদেরকে এরোডাইট ফ্র্যাকশনের মানুষেরা ম্যানিপুলেট করছে।
এমনকি আজকে তারা প্রত্যেকের গলায় এক ধরনের ট্র্যাকিং ডিভাইস সেট করছে। তবে এটা আসলে ছিল এরোডাইট ফ্র্যাকশনের একটি পরিকল্পনা। তারা মূলত এই ট্র্যাকিং ডিভাইসটির সাহায্যে ডন্টলেস গ্রুপের সবাইকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসবে, কারণ তারা ডন্টলেস গ্রুপের টিম মেম্বারদের মাধ্যমে অ্যাবিগেশন ফ্র্যাকশনের সমস্ত মানুষদেরকে মেরে ফেলতে চাইছিল। আসলে কয়েক মাস ধরে অ্যাবিগেশন ফ্র্যাকশনের মানুষেরা তাদের নিয়ন্ত্রণে নেই। তারা নিজেদের ইমোশন ব্যবহার করতে পারছে, তাই তাদেরকে বাঁচিয়ে রাখাটা এই শহরের জন্য বিপজ্জনক। তো এখানে ডন্টলেস ফ্র্যাকশনের প্রত্যেকটি টিম মেম্বারদের শরীরে সেই ট্র্যাকিং ডিভাইসটি লাগিয়ে দেয়া হয়। এরপর এরোডাইট ফ্র্যাকশন তাদের সবাইকে অর্ডার করে যে তারা যেন অ্যাবিগেশন ফ্র্যাকশনের এরিয়াতে চলে যায় এবং সেই ফ্র্যাকশনের প্রত্যেককেই তারা মেরে ফেলে। আর তাদের কথা মতো ডন্টলেস গ্রুপের সবাই মিলে সেদিকে যেতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে তারা সেখানে পৌঁছে তাদের উপর হামলা শুরু করে দেয়। ট্রেস এবং ফোরো এখানে তাদের টিমে ছিল, কিন্তু তারা যেহেতু ডাইভার্জেন্ট ছিল তাই তারা এখনও স্বাভাবিক রয়েছে। তাদেরকে এরোডাইট গ্রুপ নিয়ন্ত্রণে আনতে পারেনি। তারপরও তারা এখানে সমস্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য এখানে নিয়ন্ত্রিত হওয়ার অ্যাক্টিং করছিল। কিন্তু এই বিষয়টি কিছুটা হলেও বুঝতে পেরে যায় এরিক, তাই সে তখন তাদের দুজনকে সোজা জেনির কাছে নিয়ে যায়। আর জেনি যখন প্রথম ফোরকে দেখতে পায় তখন সে তাকে চিনতে পারে। সে বুঝে যায় যে ফোর আসলে এবিগেশন ফ্র্যাকশনের লিডার মার্কাসের ছেলে। এমনকি সে এটাও বুঝতে পারে যে ট্র্যাকিং ডিভাইস তাদের শরীরে কাজ করছে না, তাই সে ফোরকে তাদের স্পেশাল ল্যাবে পাঠিয়ে দেয় তার শরীরে বিশেষ একটি লিকুইড পুশ করার জন্য। আর সে তার লোকদেরকে ট্রেসকে মেরে ফেলতে বলে, কারণ সে জানতে পেরেছে যে ট্রেস একজন ডাইভার্জেন্ট। তো এখানে জেনির লোকেরা ট্রেসকে মারতেই যাবে, কিন্তু ঠিক এমন সময় সেখানে ট্রেসের মা চলে আসে আর সে কোনো মতে সেখান থেকে ট্রেসকে বাঁচিয়ে নিয়ে যায়। তারা দুজন সেখানে দৌড়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু এখানে ট্রেসের মায়ের শরীরে গুলি লেগে যায় এবং সে সেখানেই মারা যায়। অন্যদিকে ডন্টলেস ফ্র্যাকশনের মানুষেরা এবিগেশনের প্রায় অনেক মানুষকেই মেরে ফেলতে থাকে, এমনকি এখানে ফোরের বাবাও মারা যায়। অন্যদিকে ফোরের শরীরে বিশেষ এক ধরনের লিকুইড পুশ করে তাকেও এরোডাইটের লিডার জেনি তার নিয়ন্ত্রণে নিয়ে আসে। আর সে ফোরকে ট্রেসকে মেরে ফেলার জন্য অর্ডার করে। এরপর ফোরকে বাঁচানোর জন্য ট্রেস যখন ফোরের সামনে আসে তখন ফোর এখানে ট্রেসকে মেরে ফেলার চেষ্টা করে। সে ট্রেসের উপর হামলা করে দেয়, কিন্তু ফোরের ভেতরে আবার একটি দুর্বল বিষয় ছিল। সে শুরু থেকেই ট্রেসের চোখের দিকে তাকালে তাকে আর সে মারতে পারত না। আর এই বিষয়টি খুব ভালোভাবে জানত ট্রেস, তাই সে এখানে অনেক কষ্ট করে তাকে তার চোখের দিকে ফোকাস করায় আর সে তার হুঁশ ফিরিয়ে আনার অনেক চেষ্টা করে। তো ফোরও যেহেতু একজন ডাইভার্জেন্ট ছিল তাই কিছুক্ষণের মধ্যেই সে আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে আসে। এরপর সে সোজা চলে যায় এরোডাইটের লিডার জেনিকে মারার জন্য। তবে জেনি এখানে ফোরকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ ফোরের শরীরে তাদের এত স্পেশাল লিকুইডও কাজ করছে না। জেনি এতেই বুঝতে পারে যে ফোরও আসলে একজন ডাইভার্জেন্ট। এটা বুঝতে পেরে জেনি তাড়াতাড়ি করে তাকে মেরে ফেলতে যায়, কিন্তু ফোরি এখানে উল্টো জেনির শরীরে একটি লিকুইড পুশ করে দেয়, যার ফলে জেনি এখন তার নিয়ন্ত্রণে চলে আসে। এরপর সে এরোডাইট ফ্র্যাকশনের তৈরি কম্পিউটারের যেই ট্র্যাকিং সিস্টেমটি রয়েছে সেটাকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য জেনিকে অর্ডার করে। আসলে এই ট্র্যাকিং সিস্টেমটির মাধ্যমেই এরোডাইট ফ্র্যাকশন বাকি সবাইকে নিজেদের নিয়ন্ত্রণে রাখছে। তো জেনি এখানে নিজের অজান্তেই সমস্ত ট্র্যাকিং সিস্টেমকে ডিস্ট্রয় করে ফেলে, যার ফলে এখন শহরের জীবিত মানুষেরা স্বাভাবিক হয়ে যায়। এদিকে আবার কিছুক্ষণের মধ্যেই জেনি তার হুঁশ ফিরে পায়। আর যখন সে দেখতে পায় যে সে নিজের হাতেই সবকিছু শেষ করে দিয়েছে এবং এখন সে চাইলেও আর কাউকে তার নিয়ন্ত্রণে রাখতে পারবে না, তখন সে প্রচণ্ড রকমের রেগে যায়। এরপর সে ট্রেসকে যখনই মারতেই যাবে ঠিক তখনই ট্রেসি উল্টো তার উপর হামলা করে আর সেই তাকে আঘাত করে মেরে ফেলে। এরপর সবকিছু একদম স্বাভাবিক হয়ে যায়, কিন্তু ট্রেস এখানে তার পুরো পরিবারকেই হারিয়েছে, তাই ট্রেস খুবই কষ্ট পাচ্ছিল। কিন্তু এমন সময় ট্রেসের সামনে তার ভাই চলে আসে আর সে ট্রেসকে দেখে খুশিতে কাঁদতে থাকে। ট্রেসও এখানে যেন তার ভাইকে দেখে অদ্ভুত এক শান্তি অনুভব করে, কারণ তার মা বাবা বেঁচে না থাকলেও অন্তত তার ভাই বেঁচে আছে, এটাই যেন তার জীবনের সবচাইতে বড় পাওয়া। এদিকে ফোরে এখানে তার বাবা মার্কাসকে দেখতে পায়, এতে যেন তারও খুশির কোনো সীমা থাকে না, কারণ সেও ভেবেছিল যে তার বাবা মারা গিয়েছে। এদিকে আজকে শহরে ডন্টলেস গ্রুপের হামলার কারণে পুরো শহরের প্রায় অর্ধেক মানুষই মারা গিয়েছে, এমনকি অর্ধেক শহরে প্রায় ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছে। তবে ট্রেস এবং ফোর এখানে সবাইকে জানায় যে তাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ তাদের কাছে এখনও একটি উপায় আছে। আসলে ট্রেস এবং ফোর জেনির কম্পিউটারের মাধ্যমে জানতে পেরেছিল যে তাদের এই শহরটির বাহিরে এখনও অনেক শহর রয়েছে যেখানে মানুষ বসবাস করতে শুরু করেছে। এমনকি এই সমস্ত শহরগুলোর মধ্যে সবচাইতে বিশেষ একটি শহর ছিল ডাইভার্জেন্টের শহর, যে শহরটিকে মূলত ডাইভার্জেন্ট গ্রুপের মানুষেরাই তৈরি করেছে।
তবে সেখানে সমস্ত ক্যাটাগরির মানুষই মিলেমিশে বসবাস করে। এমনকি সেই শহরে কেউ কারো অর্ডার মেনে নয়, বরং প্রত্যেকেই স্বাধীনভাবে নিজের মতো করে বসবাস করে। সেই শহরে কোনো ধরনের রুলস মেনে চলতে হয় না। মানুষ সেখানে খুব সুন্দরভাবে নিজেদের জীবনকে উপভোগ করতে পারে। কিন্তু সেই ডাইভারজেন্টের শহরের লোকেশন সেখানে দেয়া ছিল না। তাই ফোর, ট্রেসের ভাই সাইরাস এবং ফোরের বাবা মার্কাস সহ তারা 4 জন মিলে তাদের শহরের একটি ট্রেনে করে ডাইভারজেন্ট সিটি খোঁজার জন্য বের হয়। তবে তারা শহরের সবাইকে কথা দিয়ে যায় যে ডাইভারজেন্ট সিটি খুঁজে পেলেই তারা তাদের সবাইকে এসে নিয়ে যাবে। তাই ততদিন পর্যন্ত তারা সবাই মিলে যেন এখানেই সার্ভাইভ করে। তো এভাবেই তারা সবাই মিলে বেরিয়ে পড়ে নতুন এক শহর খোঁজার সন্ধানে।